ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি ভয়েস নিয়ে, অর্থাৎ ভয়েস চেঞ্জিং। তো ভয়েস চেঞ্জিংয়ের আজকে আলোচনা করছি পেসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম, কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই বিষয়ে আলোচনা করছি। তো ভয়েস চেঞ্জিং করতে হলে আমাদের যে বিষয়গুলি অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে এবং স্মরণ রাখতে হবে, সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আলোচনা করছি। তো প্রথমে আসছে লিস্ট অফ অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের তালিকা। এখানে পুরোপুরি তালিকাটুকু দেওয়া আছে, আমরা ফলো করব। চার্টের মাঝে বাম সাইডে আছে টেন্স এবং ডান সাইডে আসছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ভার্ব। তো টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বগুলি আমরা দেখে নেই। প্রেজেন্ট সিম্পল টেন্স, এম ইজ আর শর্ত আছে যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর মূল ভার্ব থাকলে দরকার নেই, এম ইজ আরের দরকার নেই, এই জন্যই শর্ত। তারপর পাস্ট সিম্পল টেন্স ওয়াজ ওয়ার, এখানেও শর্ত যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব না থাকে তাহলে এই অক্সিলারি ভার্ব আসবে, নয়তো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। তারপর ফিউচার সিম্পল টেন্স শ্যাল উইল, এর পরবর্তী যেগুলি আছে এগুলি মূল ভার্ব থাকলেও সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব দিতে হবে। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি উইল বি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তারপরে আমাদের যে বিষয়টা মুখস্থ করতে হবে অথবা জেনে রাখতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমরা জানি অ্যাক্টিভ করেছি যখন, তখন আমরা জানতে পেরেছি সাবজেক্টের অবজেক্ট হয় এবং অবজেক্টের সাবজেক্ট হয়। সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি অবজেক্ট হয় তাহলে কি হবে এবং অবজেক্টটা যদি সাবজেক্ট হয় কি হবে, এই পার্সনগুলি আমরা পরিবর্তন করব। আই থাকলে সাবজেক্ট হিসেবে আই থাকলে অবজেক্টে হবে মি অথবা মাইন, অথবা অবজেক্টের মি অথবা মাইন থাকলে সেটা সাবজেক্টে আসলে হবে আই, অর্থাৎ এটা থেকে এটা এবং এটা থেকে এটা এরকম পরিবর্তন হবে। সাবজেক্ট হিসেবে উই থাকলে অবজেক্ট হিসেবে আস, এবং অবজেক্টে আস থাকলে সাবজেক্টে উই, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টে ইউ, অবজেক্টে ইউ থাকলে সাবজেক্টে ইউ, সাবজেক্টে হি থাকলে অবজেক্টে হিম, অবজেক্টে হিম থাকলে সাবজেক্টে হি, সাবজেক্টে সি থাকলে অবজেক্টে হার, অবজেক্টে হার থাকলে সাবজেক্টে সি, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দ্যাম, অবজেক্টে দ্যাম থাকলে সাবজেক্টে দে, সাবজেক্টে ইট থাকলে অবজেক্টে ইট এবং অবজেক্টে ইট থাকলে সাবজেক্টে ইট, পরিবর্তন নেই। সাবজেক্টে কোনো নাউন থাকলে অবজেক্টে নাউন এবং অবজেক্টে কোনো নাউন থাকলে সাবজেক্টে নাউন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে যে বিষয়টা অবশ্যই আমাদের আরও গুরুত্ব সহকারে জানতে হবে সেটা হচ্ছে ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রূপ। এখানেও একটা চার্ট দেওয়া আছে, বাম সাইডে দেওয়া আছে ভার্বের ফর্ম অর্থাৎ ভার্বের রূপ, এবং ডান সাইডে দেওয়া আছে ফর্ম অনুযায়ী টেন্স, অর্থাৎ কোন টেন্সের ভার্বের কোন রূপ হয় সেটা আমাদের জানা থাকতে হবে। তো এখানে ফর্ম দেওয়া আছে চারটা: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি। তো এই ফর্মগুলি কোন টেন্সে হয় সেটা আমরা জেনে নিই। প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ও ফিউচার সিম্পল টেন্সে, অর্থাৎ এই দুইটা টেন্সের ক্ষেত্রে এখানে দুইটা টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার সিম্পল এই দুইটা টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট ফর্ম। তারপর পাস্ট ফর্ম হবে পাস্ট সিম্পল একটা টেন্সের ক্ষেত্রে, তারপর পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে পাস্ট ফর্ম। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে সকল পারফেক্ট টেন্সে। তো পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এখানে তিনটা টেন্স। তারপর প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি হবে সকল কন্টিনিউয়াস টেন্সে। সকল কন্টিনিউয়াস টেন্স বলতে 6টা কন্টিনিউয়াস, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 6টা। এইগুলো 6, 3, 9, 10, 11, 12 অর্থাৎ 12টা টেন্সের ফর্ম এখানে দেওয়া হয়েছে। এবার আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ভয়েস পেসিভ টু অ্যাক্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের করব। তো প্রথমে আমরা পেসিভ টু অ্যাক্টিভের নিয়ম কি, পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে কি নিয়ম ফলো করতে হবে সেইগুলি এখানে দেওয়া আছে। তো দেখে নিই। সাহায্যকারী ভার্ব প্লাস বি3 একটা, তারপর সাহায্যকারী ভার্ব বিইং প্লাস বি3
ও সাহায্যকারী ভার্ব বিন প্লাস বি3 থাকলে বুঝতে হবে বাক্যটি পেসিভ। অর্থাৎ বাক্যটি পেসিভ আমরা কিভাবে চিনব সেটার ফর্ম এখানে দেওয়া আছে। পেসিভ চিনার উপায় কি, সাহায্যকারী ভার্ব থাকার পর যদি ভার্বের 3 থাকে তাহলে এটা পেসিভ, সাহায্যকারী ভার্ব থাকার পর বিং তারপর ভার্বের 3 থাকলে এটা পেসিভ, সাহায্যকারী ভার্বের পর বিন থেকে ভার্বের 3 থাকলে এটা পেসিভ। অথবা আমরা পেসিভ বুঝতে পারি যখন দেখব সাবজেক্ট হিসেবে যে শব্দটা থাকবে, অর্থাৎ যে পার্সন অথবা যে শব্দটা থাকবে সেটা নিজে যদি কাজ করতে না পারে তাহলে পেসিভ। অর্থাৎ সাবজেক্টটা যদি, যে ভার্বটা থাকবে, যে কাজটা থাকবে সেই কাজটা যদি সাবজেক্টে নিজে না করতে পারে তাহলে সেটা হচ্ছে পেসিভ। তো পেসিভ কিভাবে চিনবো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরের আলোচনা যাচ্ছি। মূল ভার্ব অর্থাৎ মূল কাজটি সাবজেক্ট নিজে না করলে অবজেক্টের পূর্বে বাই অথবা টু থাকলে বাক্যটি পেসিভ, এটা আলোচনা করেছি এবং লিখেও দিয়েছি। তারপর হচ্ছে পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে সকল টেন্সের গঠনটা পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে সকল টেন্সের গঠনটা কি হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। এটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে। কি, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট, পুরোপুরি মুখস্থ করতে হবে। এই গঠন অনুযায়ী হবে। তো এই গঠন অনুযায়ী আমরা করব, এই গঠনটা ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল ও পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নাই। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব লাগবে না। এটা যখন ভার্বের লিস্ট, অক্সিলারি ভার্বের লিস্ট আমরা দিয়েছিলাম তখন ওইখানে শর্ত ছিল যদি মূল ভার্ব না থাকে। তো এটা এখানে আবারও লিখে দিলাম। তারপর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন হলে, অর্থাৎ এইগুলি যদি সাবজেক্ট থাকে হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হি, সি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। এখানে দেওয়া আছে এস অথবা ইএস, অর্থাৎ দুইটা, এস নয়তো ইএস। এখন কোনটা হবে, এস না ইএস, সেটার নিয়ম নিচে দেওয়া আছে। ভার্বের শেষের অক্ষর যদি ও এস এইচ এই তিনটা হয়, অর্থাৎ ভার্বের শেষের অক্ষরটা যদি ও এস এইচ তিনটা হয় তাহলে ইএস যোগ করতে হয়, নয়তো এস যোগ করতে হয়। এই তিনটা অক্ষর ছাড়া হলে এস, আর এই তিনটা অক্ষর থাকলে শেষের অক্ষর তাহলে ইএস। এর পরবর্তী আলোচনা চলে যাচ্ছি। উদাহরণস্বরূপ, ফিশ ইজ কট ইন দ্য রিভার বাই দ্য বয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলে প্রথমেই দেওয়া আছে ফিশ ইজ। আমরা এখন বুঝে নেব এটা কোন টেন্সে পড়ছে। তো টেন্স অনুযায়ী আমাদের করতে হবে, পেসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ। আমরা জানি একটু আগে অক্সিলারি ভার্বের লিস্টে দেখেছি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। আমরা এই তালিকাটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, আর যদি মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারছো। তো এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ভার্বের রূপ আমরা দেখেছি আইএনজি হয়। এখানে যেহেতু আইএনজি কোনো শব্দে নেই, অর্থাৎ বিং নেই, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে করব। প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি সকল টেন্সের গঠন, পেসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মে সকল টেন্সের গঠন সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট, সেই অনুযায়ী করব। তার আগে আমাদের দেখতে হবে এটা কি পেসিভ কিনা। সাহায্যকারী ভার্বের পরে যদি ভার্বের 3 থাকে তাহলে সেটা হচ্ছে পেসিভ। আবার আরেকটা নিয়ম জানি, সাবজেক্ট নিজে যদি কাজ করতে না পারে তাহলে সেটা হচ্ছে পেসিভ। তো এখানে কট অর্থাৎ ক্যাচ, এর পাস্ট পার্টিসিপল দেওয়া, ক্যাচ অর্থ ধরা। তো ধরার কাজটা অবশ্যই মাছে করতেছে না, অর্থাৎ মাছটাকেই ধরা হচ্ছে, কে করছে, দা বয় বা লোকটি। সুতরাং এটা হচ্ছে পেসিভ। তো অ্যাক্টিভ করার নিয়ম আমরা জানি কি, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। এটা ইজ দেখে আমরা বুঝতে পেরেছি প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা প্রথমেই রুলস অনুযায়ী সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। ভয়েসের অ্যাক্টিভ থেকে পেসিভের পার্টটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ওইখানে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করেছিলাম সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট, এই পরিবর্তন করেছিলাম। তো এই ক্ষেত্রে পেসিভ থেকে যেহেতু অ্যাক্টিভ করছি তাহলে অবশ্যই সাবজেক্টের অবজেক্ট আবার অবজেক্টের সাবজেক্ট পরিবর্তন করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় আমরা যে কাজগুলি করেছিলাম ঠিক
এইখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ যেহেতু উল্টা, এখানে উল্টা কাজগুলি করলেই হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা গঠন যেহেতু শিখেছি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট, অবশ্যই সাবজেক্টটা হবে এখানে অবজেক্ট যেটা আছে, আর অবজেক্ট হবে এখানে যেটা সাবজেক্ট আছে। তো আমার প্রথমেই কাজ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দিবয়, দিলাম দিবয়। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে এম ইজ আর সাহায্যকারী ভার্ব, কিন্তু শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে। তো এখানে মূল ভার্ব আছে, তাহলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নাই। তারপর হচ্ছে মূল ভার্ব। তো মূল ভার্ব কটের প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কটের প্রেজেন্ট হচ্ছে কেস, দিলাম কেস। এবং আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস, ওইখানে নিয়ম দেওয়া হয়েছিল হি সি ইট, অথবা সিঙ্গুলার নাউন হলে ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। এখানে সিঙ্গুলার নাউন, সুতরাং ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে। এখন কোনটা দিব, এস না ইএস? শেষের অক্ষর যেহেতু ইএস, এই জন্য আমরা বসাইছি ইএস। তারপর অবজেক্ট, অবজেক্ট এখানে আছে ফিশ। তারপর এক্সট্রা আর একটা অবজেক্ট আছে ইন দ্য রিভার, বসিয়ে দিলাম ইন দ্য রিভার, কমপ্লিট। এরপর হচ্ছে রাইস ইজ কুকড বাই মাই মাদার। তো এইখানে অক্সিলারি ভার্ব দেখলাম ইজ, সুতরাং এই ইজ দেখেও আমরা বুঝলাম প্রেজেন্ট সিম্পল টেন্স, কারণ এখানে কোনো আইএনজি নাই। আইএনজি থাকলে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু আইএনজি নাই, কোনো ভার্বের মাঝে আইএনজি নাই, সুতরাং অর্থাৎ বিং নাই, এই জন্য প্রেজেন্ট সিম্পল। তো আমার কাজ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, এবং ভার্বের পরের শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা প্যাসিভ। এখন আমার কাজ হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে মাই মাদার, আর বাইয়ের পরেরটাই সাবজেক্ট আমরা ধরবো। তো মাই মাদার সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব লাগে না, শর্ত আছে যদি মূল ভার্ব না থাকে। যেহেতু মূল ভার্ব আছে কুক, এই জন্য সাহায্যকারী ভার্ব লাগে না, দিলাম কুক। এরপর মাই মাদার সিঙ্গুলার নাউন, যেহেতু সিঙ্গুলার নাউন এই জন্য ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে। এখন কোনটা দিব, এস না ইএস? ভার্বের শেষের অক্ষর হচ্ছে কে, এই জন্য হবে এস, কারণ আমরা জানি ও এস এস থাকলে ইএস। তারপর অবজেক্ট রাইস, কমপ্লিট। তারপর হচ্ছে ফুটবল ইজ প্লেড ইন দ্য ফিল্ড বাই দেম। এখানেও ইজ এবং ভার্বের পরে পাস্ট পার্টিসিপল। আমরা জানি সাহায্যকারী ভার্বের পরে পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ, সুতরাং এটা প্যাসিভ নিশ্চিত হলাম। তারপর হচ্ছে কোন টেন্সে পড়ছে, এটা ইজ দেখে বুঝলাম, যেহেতু আইএনজি নাই অর্থাৎ বিং নাই, সুতরাং এটা কন্টিনিউয়াস নয়, প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে প্রথমেই কি অবজেক্টের সাবজেক্ট দে, তারপর সাহায্যকারী ভার্ব, গঠন অনুযায়ী সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট। সাহায্যকারী ভার্বের প্রয়োজন নাই, কেননা মূল ভার্ব আছে। তো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্বের রূপ প্রেজেন্ট ফর্ম দিলাম প্লে। এখন ভার্বের শেষে এস বাই এস যোগ হবে কি না সেটা দেখব। যেহেতু সাবজেক্ট দি, এখানে হি সি ইট অথবা সিঙ্গুলার নাউন নয়, এই জন্য ভার্বের শেষে এস বাই এস হবে না। তারপর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফুটবল, তারপর ইন দ্য ফিল্ড, কমপ্লিট। এরপর হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব এর ভিত টু হয়, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। এটা আমরা ফর্ম অফ ভার্বে জেনেছি, অর্থাৎ ভার্বের রূপ যে একটা চার্ট ছিল ওইখান থেকে জেনেছি, এখানে রোলটাও লিখে দেওয়া হলো। তো প্যাসিভ হার হেয়ার ওয়াজ সোল্ড বাই ডেলা। এইখানে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা প্যাসিভ, সুতরাং এটা প্যাসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার নিয়ম সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে ডেলা, দিলাম ডেলা। তারপর সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব এটা কোন টেন্স, ওয়াজ। আমরা জানি ওয়াজ ওয়ার থাকলে পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই আইএনজি হয়, আইএনজি থাকে, কিন্তু এখানে যেহেতু আইএনজি নাই, সুতরাং এটা পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নাই, কারণ ভার্বের লিস্টে দেওয়া আছে যদি মূল ভার্ব না থাকে। যেহেতু এখানে মূল ভার্ব আছে সোল্ড, সুতরাং এখানে সাহায্যকারী ভার্ব হবে না। তারপর হচ্ছে মূল ভার্ব সোল্ড হবে সেল। মূল ভার্ব সোল্ডের প্রেজেন্ট ফর্ম সেল, এবং পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড। তো এই ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্সে ভার্বের রূপ এখানে রুল দেওয়া হয়েছে পাস্ট ফর্ম, সুতরাং সোল্ডটি থাকছে, অর্থাৎ এটাই পাস্ট ফর্ম, এটাই পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে অবজেক্ট হার হেয়ার, দিলাম হার হেয়ার, কমপ্লিট। তারপর হচ্ছে দ্য গার্ল ওয়াজ নোন টু মি। এই ক্ষেত্রে
আমরা সাহায্যকারী ভার্ব দেখলাম ওয়াজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা থেকে বুঝলাম প্যাসিভ। এখন সাহায্যকারী ভার্ব ওয়াজ দেখে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট সিম্পল টেন্স। এখন কোনটা? আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আইএনজি না থাকলে পাস্ট সিম্পল। যেহেতু আইএনজি নেই সুতরাং এটা হচ্ছে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল টেন্সের গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সটি করছি। প্রথমেই সাবজেক্ট দিলাম আই, মি হয়ে গেল আই। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, পাস্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব থাকলে দরকার নেই, মূল ভার্ব আছে সুতরাং দরকার নেই। তারপর হচ্ছে মূল ভার্ব নুন, পাস্ট সিম্পল টেন্সে পাস্ট ফর্ম, নুনের পাস্ট ফর্ম হচ্ছে নিউ, সুতরাং এখানে আসলো নিউ। তারপর অবজেক্ট দ্য গার্ল কমপ্লিট। তারপরে রুল হচ্ছে সাহায্যকারী ভার্বের পর বিং থাকলে কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ আমরা সাহায্যকারী ভার্ব ইজ এবং ওয়াজ পেয়েছি। ইজ থাকলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট সিম্পল, আর ওয়াজ থাকলে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট সিম্পল। তো এতক্ষণ যখন করেছিলাম তখন বলেছিলাম যে বিং আইএনজি অথবা বিং থাকলে কন্টিনিউয়াস টেন্স, ওইখানে বিং অথবা আইএনজি ছিল না, এই জন্য কন্টিনিউয়াস টেন্স হয় নাই। কিন্তু এইখানে রুলস দেওয়া আছে বিং থাকলে কন্টিনিউয়াস টেন্স, বিং দেখেই আমরা বুঝবো প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স। এবং ওইখানে রুলটা আছে সাহায্যকারী ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের থ্রি থাকলে প্যাসিভ, এটা আমরা বুঝে নেব। অ্যাক্টিভ করার সময় V1 আইএনজি হবে, বিং থাকলে কন্টিনিউয়াস টেন্স হয় এবং বুঝে নিব যে এটা কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ করার সময় ভার্বের ওয়ান দিয়ে তারপরে আইএনজি হবে এবং বিং বাদ যাবে। সহজ নিয়ম, বিংটা বাদ দিব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এক্সাম্পল, হিজ ওয়াচ ইজ বিং রিপেয়ার্ড বাই দ্য বয়। তো এই ক্ষেত্রে ইজ দেখলাম, আমরা জানি ইজ থাকলে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু বিং আছে সুতরাং কন্টিনিউয়াস। তো এখানে এবং প্যাসিভ বুঝলাম কি সাহায্যকারী ভার্বের পরে বিং আছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এই জন্য এটা বুঝলাম প্যাসিভ। তো অ্যাক্টিভ করতে গেলে আমার প্রথমেই সাবজেক্ট দ্য বয় দেখলাম, দ্য বয়, তারপরে সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াস টেন্সের এমিজারি, দ্য বয়ের পরে ইজ হবে নিয়ম অনুযায়ী। তারপর হচ্ছে মূল ভার্ব, তো মূল ভার্বের সাথে আইএনজি, বিং তো বাদ যাবে নিয়ম অনুযায়ী। তো মূল ভার্ব হচ্ছে প্রিপেয়ারের সাথে আইএনজি যোগ, প্রিপেয়ারিং, অর্থাৎ এই বিং এর আইএনজিটা এইখানে চলে আসছে। তারপর অবজেক্ট হিজ ওয়াচ কমপ্লিট। তারপর হচ্ছে হার আইজ ওয়ার বিং ওপেন্ড বাই ইউর মাদার, সাহায্যকারী ভার্ব ওয়ার, এরপরে হচ্ছে বিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা প্যাসিভ। এখন এটাকে আমরা অ্যাক্টিভ করব। এখন দেখি কোন টেন্সে পড়ছে। ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট সিম্পল। তো এই ক্ষেত্রে ওয়াজ ওয়ারের পর যেহেতু আইএনজি আছে অর্থাৎ বিং আছে, এবং আমরা একটু আগে জেনেছি বিং থাকলে কন্টিনিউয়াস, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে গঠন হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্ট বসালাম ইউর মাদার, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার দিলাম, ওয়াজ ওয়ার থেকে আসছে ওয়াজ, ইউ মাদারের পর ওয়াজ বসে নিয়ম অনুযায়ী। তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভের পার্ট দেখলে বুঝতে পারবে। তারপর হচ্ছে মূল ভার্ব হচ্ছে ওপেনের পাস্ট পার্টিসিপল, এইখানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, রুল অনুযায়ী আইএনজি দিলাম, অর্থাৎ এই বিং এর আইএনজিটা এখানে আসছে। তারপর সাবজেক্টের অবজেক্ট হার আইস কমপ্লিট। এরপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। পরবর্তী আলোচনায় সাহায্যকারী ভার্বের পর বিন থাকলে পারফেক্ট টেন্স হয়, সাহায্যকারী ভার্বের পর বিন থাকলে পারফেক্ট টেন্স হয়। এবং আমরা আরেকটা নিয়ম জেনেছিলাম, যদি সাহায্যকারী ভার্ব বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে পারফেক্ট টেন্স, সাহায্যকারী ভার্ব বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট টেন্স। তো সেই অনুযায়ী নিয়ম দেওয়া হয়েছে, সাহায্যকারী ভার্বের পর বিন থাকলে পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ করার সময় V3 ঠিক থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ করার সময় এখানে ভার্বের 3 ঠিক থাকবে। কারণ হচ্ছে আমরা যখন ভার্বের রূপ দেখেছিলাম সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জন্য যেহেতু পারফেক্ট টেন্স সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপলটা ঠিক থাকবে এবং বিন বাদ যাবে। সহজ হিসাব, বিনটা বাদ যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক থাকবে। আর গঠন তো ওই একটাই, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। তো এক্সাম্পল, হিজ ফিঙ্গার্স হ্যাভ বিন বার্নড বাই হিম। তো এটা আমরা দেখি প্যাসিভ কিনা। সাহায্যকারী ভার্ব হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা জানি সাহায্যকারী ভার্ব হ্যাভ, তারপর বিন এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্যাসিভ। তো এটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। এখন দেখি
টেন্স কোনটা, হ্যাভ যেহেতু সুতরাং পারফেক্ট টেন্স। তো ফর হ্যাভ মানে হ্যাভ হ্যাজ, তো প্রথমেই সাবজেক্ট হিম, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে হি, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ, হির পর হয় হ্যাজ, হ্যাভ পরিবর্তন হয়েছে হ্যাজ, তারপর নিয়ম জেনেছি ভার্বের 3 ঠিক থাকবে অর্থাৎ বার্নড এইখানে চলে আসলো, তারপর অবজেক্ট হিজ ফিঙ্গার্স, কমপ্লিট। তারপর ইট হ্যাড বিন প্রুভড রং বাই দ্য ম্যান, এইখানে অক্সিলারি ভার্ব হ্যাড বিন, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3, সুতরাং এই গঠন থেকে আমরা বুঝলাম এটা পেসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব, তো এখন আমাদের দেখতে হবে কোন টেন্সে পড়ছে। হ্যাড দেখে বুঝলাম পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমেই সাবজেক্ট দ্য ম্যান, তারপর সাহায্যকারী ভার্ব হ্যাড, তারপর ভার্বের 3 ঠিক থাকবে নিয়ম অনুযায়ী, একটু আগে নিয়ম দেখেছি, তারপর সাবজেক্টের অবজেক্ট ইট, তারপর রং, কমপ্লিট। এরপরের সেন্টেন্স দ্য মোবাইল উইল হ্যাভ বিন স্টোলেন বাই হিম, তো এই ক্ষেত্রে উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে বিন, তারপর ভার্বের 3, আমরা জানি অক্সিলারি ভার্ব বিন এবং ভার্বের 3 থাকলে এটা পেসিভ, সুতরাং এটা পেসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন টেন্সে পড়ছে। উইল হ্যাভ দেখে বুঝলাম ফিউচার পারফেক্ট টেন্স, তো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অনুযায়ী করব। তো প্রথমেই অবজেক্টের সাবজেক্ট হিম হলো হি, তারপর অক্সিলারি ভার্ব উইল হ্যাভ মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তো হির পর উইল হ্যাভই বসে, তারপর আমরা জানি মূল ভার্বটা ভার্বের 3 থাকবে, বিন বাদ যাবে, বিন বাদ, তারপর অবজেক্ট দ্য মোবাইল, কমপ্লিট। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বিন বাদ দিয়েছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক রেখেছি। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিয়ম একটাই, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যে নিয়মগুলি ফলো করেছি সেই নিয়মগুলি থাকবে, শুধুমাত্র গঠনটা পরিবর্তন হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ করতে হলে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু বাক্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি গঠন হবে সেটা দেখি। সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠন অনুযায়ী হবে, অর্থাৎ এই গঠনটা আমরা আগের গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন দেখেছিলাম সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট, এখানে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, অর্থাৎ কি এই দুইটা পরিবর্তন হয়েছে, সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট এটার পরিবর্তন হয়েছে। এখানে গঠন হওয়ার কথা সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট, এটা হওয়ার কথা, শুধু সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের উদল বদল হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে। তো উদাহরণস্বরূপ দেখে নিই, এক্সাম্পল হ্যাজ দ্য প্লেট বিন ব্রোকেন বাই দ্য গার্ল, তো এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ, তারপর বিন আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে অর্থাৎ ভার্বের 3 আছে, এই রূপগুলি থাকলে আমরা জানি পেসিভ, যেহেতু এটা পেসিভ সুতরাং এখন অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভের ক্ষেত্রে গঠন হচ্ছে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মূল ভার্ব অবজেক্ট, তো এখানে সাহায্যকারী ভার্ব হ্যাজ আমরা জানি পারফেক্ট টেন্সের হ্যাজ মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তো এখানে হ্যাজই হচ্ছে, কেন হচ্ছে, এখানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হচ্ছে দি গার্ল অনুযায়ী হ্যাজ বসে, তারপর সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টগুলো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ এই পাস্ট পার্টিসিপল ঠিক থাকছে যেহেতু পারফেক্ট টেন্সে আগে জানি যে পরিবর্তন হয় না, বিনটুকু বাদ যায়, তো বিন বাদ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট দ্য প্লেট, প্রশ্নবোধক চিহ্ন, কমপ্লিট। এরপরে হচ্ছে ওয়াজ এ সং সাং বাই হিম, ওয়াজ দেখে আমরা বুঝলাম হয় প্রেজেন্ট পাস্ট সিম্পল নয়তো পাস্ট কন্টিনিউয়াস, তো যেহেতু আইএনজি নাই সুতরাং এটা হচ্ছে পাস্ট সিম্পল, এবং ওয়াজ অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা পেসিভ থেকে অ্যাক্টিভ করব। এখন প্রথমেই হচ্ছে অক্সিলারি ভার্ব, ওয়াজ পাস্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব পেসিভের ক্ষেত্রে ওয়াজ, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে মূল ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে, যেহেতু মূল ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার আসবে না, অর্থাৎ এখানে মূল ভার্ব আছে সাং, সুতরাং মূল ভার্ব ওয়াজ ওয়ার আসবে না, সেই ক্ষেত্রে আনতে হবে ডো ভার্ব। কি আনতে হবে? ডো ভার্ব হচ্ছে ডো, ডাজ, ডিড, এগুলি হচ্ছে ডো ভার্ব। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আসবে ডো ডাজ, পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ডিড, এখানে ওয়াজ যেহেতু পাস্ট সিম্পল টেন্সের সুতরাং এখানে আসছে ডিড, এই জন্য ডিড অবজেক্টের সাবজেক্ট হি, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ ডিড পাস্ট ফর্ম হয়ে গেছে এই জন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট এ সং, কমপ্লিট। এরপরে চলে যাচ্ছি আমরা
পরবর্তী আলোচনা অর্থাৎ পরবর্তী সেন্টেন্সে ইজ দ্য টেবিল ক্লিনড বাই মাই ইয়ঙ্গার ব্রাদার প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আমরা দেখলাম ইজ সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল একটা প্যাসিভ, সুতরাং এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো এখানে দেখি কোন টেন্স পড়ছি। ইজ সাহায্যকারী ভার্ব হচ্ছে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে আইএনজি নাই, সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে প্রথমেই সাহায্যকারী ভার্ব আমরা জানি ইজ যদি মূল ভার্ব, এম ইজ আর প্রেজেন্ট সিম্পল টেন্সের সাহায্যকারী ভার্ব শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে। এখানে মূল ভার্ব আছে, সুতরাং অ্যাক্টিভের ক্ষেত্রে এই ইজ আসবে না। তো যখন ইজ আসবে না কিন্তু ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে। এই জন্য একটু আগে আমি বলেছি ডু অথবা ডাজ আসবে, অর্থাৎ ডু ভার্ব আসবে। এখানে ডাজ আসছে এই জন্যই যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার নাউন। আমরা জানি সিঙ্গুলার নাউন থাকলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। এখানে সাবজেক্টটা সিঙ্গুলার নাউন অর্থাৎ মাই ইয়ঙ্গার ব্রাদার সাবজেক্ট হিসেবে আসছে। সুতরাং এই সাবজেক্টটা সিঙ্গুলার নাউন, যেহেতু সিঙ্গুলার নাউন সুতরাং ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। তো মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ না হয়ে ডু ভার্বের সাথে যোগ হয়েছে, অর্থাৎ ডুর সাথে এস অথবা ইএস যোগ হয়ে ডাজ হয়েছে। শেষে ও আছে এই জন্য ইএস যোগ হয়েছে। তো ডাজ মাই ইয়ঙ্গার ব্রাদার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে এস বাই এস যোগ হয়েছে ক্লিন। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট দ্য টেবিল। কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। WH কোয়েশ্চন যুক্ত বাক্যে WH প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, অর্থাৎ আগে যে গঠনটা আমরা ফলো করেছি সেইটাই সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট, এটাই শুধুমাত্র শুরুতে WH যোগ হয়েছে। তো আর কোনো নিয়ম নেই, আগে যেগুলি যেভাবে করেছি সেইভাবেই হবে, এই গঠন অনুযায়ী হবে, অর্থাৎ এই গঠনটা অনুযায়ী হবে। তো প্যাসিভ হু ওয়াজ কল্ড বাই ইউ, এখানে অক্সিলারি ভার্ব আছে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভ করার আগে দেখব কোন টেন্স। সাহায্যকারী ভার্ব ওয়াজ দেখে বুঝলাম এটা পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকে, যে এখানে যেহেতু আইএনজি নাই সুতরাং এটা হচ্ছে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল টেন্স আমরা গঠন অনুযায়ী করব। তো গঠন অনুযায়ী প্রথমেই হচ্ছে WH, তারপরে সাহায্যকারী ভার্ব এবং অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট, এই রুলস অনুযায়ী। তো আমরা অবজেক্টের সাবজেক্টটা নিয়ে আসলাম প্রথমে, ইউ অবজেক্টের সাবজেক্ট ইউ আসলো। তারপর হলো সাহায্যকারী ভার্ব বসাবো। তো সাহায্যকারী ভার্ব গঠন অনুযায়ী এখানে সাবজেক্টের আগে বসে সাহায্যকারী ভার্ব, এখানে হচ্ছে ওয়াজ। তো ওয়াজ সাহায্যকারী ভার্ব থাকলে আমরা জানি পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার সাহায্যকারী ভার্ব, কিন্তু শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে। এখানে যেহেতু মূল ভার্ব আছে সুতরাং সাহায্যকারী ভার্ব ওয়ার্স বসবে না, কিন্তু ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগবে। তো এটা কি দিব আমরা জানি, ডু ভার্ব দিব। তো ডু ভার্ব পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ডু ভার্ব হচ্ছে ডিড। তো এই ইউ এর আগে বসিয়েছি কারণ গঠন অনুযায়ী সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব। তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু এখানে ডিড আসছে, ডিড থাকলে প্রেজেন্ট ফর্ম, কল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল, এখানে ইডি বাদ। তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্টের সাবজেক্ট হচ্ছে হো। তো হোর অবজেক্ট হচ্ছে হোম। তো হোর অবজেক্ট হোম এখানে বসার কথা, কিন্তু এখানে না হয়ে শুরুতে হচ্ছে, কারণ আমরা জানি গঠন অনুযায়ী শুরুতেই গঠন অনুযায়ী WH, এই জন্য শুরুতেই বসছে হোম। এটা কমপ্লিট। তারপরে হচ্ছে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে অক্সিলারি ভার্ব ইজ এবং মূল ভার্ব হচ্ছে ওয়ান্টেড। তো সাহায্যকারী ভার্বের পরে ভার্বের 3, এটা থেকে আমরা বুঝলাম প্যাসিভ। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। এখানে ইজ দেখে বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট সিম্পল, এটা কোনটা হবে, যেহেতু আইএনজি নাই সুতরাং এটা প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব মূল ভার্ব থাকলে বসে না, তো এই ইজ বসবে না। তো কি বসবে পরে আলোচনা করছি। তো শুরুতেই অবজেক্টের আগে অবজেক্টের সাবজেক্ট ইউ এর সাবজেক্ট হচ্ছে ইউ, আমরা জানি ইউ থাকলে সাবজেক্ট হিসেবে ইউ আসে। তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে ইজ আছে। আমরা জানি
প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই, অর্থাৎ বসে না। কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছাড়া বাক্য হবে না। সেই ক্ষেত্রে আমরা জানি, একটু আগে আলোচনা করেছি, ডো ভার্ব আনতে হবে। তো ডো ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ডো অথবা ডাজ আসে। তো এখানে কি আসবে, ইউ এর সাথে ডো আসে। তো আমরা ডো বসালাম এবং ইউ এর আগে বসালাম, কারণ গঠন অনুযায়ী আমরা জানি সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তারপর হচ্ছে মূল ভার্ব যেহেতু এখানে ওয়ান্টেড, আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়ান্টেডের প্রেজেন্ট ফর্ম বসালাম ওয়ান্ট। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হুইচ বুক, এটার হবে অবজেক্ট। তো অবজেক্টটা এখানে হওয়ার কথা, হুইচ বুক হওয়ার কথা। যেহেতু হুইচ বুকটা ডাব্লিউএস কোয়েশন, এই জন্য এইখানে না বসে শুরুতে বসবে, কারণ আমরা শুরুতেই রুলস অনুযায়ী জেনেছি যে ডাব্লিউএস বাক্যের শুরুতে বসে। সুতরাং এটা কমপ্লিট। তারপর হচ্ছে হোয়াট ইজ বিং রিড বাই ইউ, এখানে ইজ অক্সিলারি ভার্ব, তারপরে বিং আছে, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি সাহায্যকারী ভার্ব বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা পেসিভ। সুতরাং এটা পেসিভ এবং এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করতে হলে আমাকে জানতে হবে কোন টেন্সে পড়েছে। তো এটা ইজ দেখে বুঝলাম, ইজ থাকলে এম ইজ আর থাকলে আমরা জানি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন আমরা পেসিভ করব। প্রথমে অবজেক্টের সাবজেক্ট ইউ বসালাম, তারপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব এখানে আছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স ইজ, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, তবে এখানে শর্ত নেই, বসাতে হবে। তো ইউ এর পর বসে আর, এটা আগে বসালাম, কারণ হচ্ছে আমরা জানি প্রশ্নবোধকের ক্ষেত্রে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসে। তারপরে মূল ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, কারণ বিং বাদ যাবে। আমরা যখন অ্যাসার্টিভ করেছিলাম তখন বিং বাদ দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো রিডের প্রেজেন্ট ফর্ম রিড, এটাই আইএনজি বসিয়ে দিলাম রিডিং। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হোয়াট, এটা অবজেক্ট এইখানে হওয়ার কথা, কিন্তু যেহেতু ডাব্লিউএস কোয়েশন এই জন্য শুরুতে বসছে। সুতরাং এটা কমপ্লিট। এরপর আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের রুল হচ্ছে বি প্লাস ভার্বের থ্রি থাকলে ইহা ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভ ফর্ম হবে। অর্থাৎ বি প্লাস ভার্বের থ্রি থাকলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। চেনার উপায় জেনে নিলাম। তারপর অ্যাক্টিভ করতে হলে, ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাক্টিভ করতে হলে মূল ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠন অনুযায়ী হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট, মূল ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা আলোচনা যাচ্ছি। এক্সাম্পল দেওয়া আছে, লেট ইউর লিসন বি প্রিপেয়ার্ড, অর্থাৎ বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা পেসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভের কাজ কি, মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো মূল ভার্ব হবে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বদাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম অনুযায়ী ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো প্রিপেয়ারের প্রেজেন্ট ফর্ম হবে এখানে প্রিপেয়ার, এখানে পাস্ট ফর্ম ভুলবশত লেখা হয়েছে, এটা বাদ। তো প্রিপেয়ার, বানানটুকু ভুল হয়েছে, প্রিপেয়ার ইউর লিসন, সাবজেক্ট হচ্ছে ইউর লিসন। আমরা গঠন জেনেছি কি, মূল ভার্ব অবজেক্ট। তো এটার মূল ভার্ব প্রিপেয়ার্ডের মূল ভার্ব প্রিপেয়ার, এরপর অবজেক্ট হচ্ছে ইউর লিসন, বসিয়ে দিলাম, হয়ে গেল কমপ্লিট। এরপর পেসিভ, লেট নট দ্য ডোর বি শাট, এইখানে বি আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা হচ্ছে পেসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব। তো আমরা অ্যাক্টিভ কাজ হচ্ছে মূল ভার্ব প্লাস অবজেক্ট। তো শার্টের প্রেজেন্ট ফর্ম শার্ট, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সর্বদাই প্রেজেন্ট ফর্ম হয় শার্ট, তারপর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট দ্য ডোর বসালাম, কমপ্লিট হওয়ার কথা। কিন্তু এখানে নট যেহেতু আছে, নট বাদ দেওয়া যাবে না, সুতরাং নট দিতে হবে। তো পেসিভের ক্ষেত্রে লেট আছে, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে লেট থাকবে না। এই ক্ষেত্রে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম, সুতরাং ডু অথবা ডাজ, এই দুটা দিয়ে করার কথা। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাজের প্রয়োজন নেই, সর্বদাই ডো আসবে, ডো নট শাট দ্য ডোর। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বদাই ডো আসবে, ডো নট শাট দ্য ডোর, অর্থাৎ ডো নট দিয়ে তারপরে মূল ভার্ব অবজেক্ট। নেগেটিভ হলে হবে ডো নট অথবা মূল ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, এই রুলস অনুযায়ী হবে। তারপর হচ্ছে ইউ ছাড়া বাই প্লাস অন্য কোনো অবজেক্ট থাকলে, অর্থাৎ ইউ ছাড়া বাই এর পর যদি অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে নিয়ম হচ্ছে লেট প্লাস বাই এর পরের অবজেক্ট, অর্থাৎ বাই এর পরে যে অবজেক্টটা থাকবে সেটা বসাতে হবে। লেট বসিয়ে তারপর বাই এর পরের অবজেক্টটা বসাতে হবে।
কিভাবে বসাতে হবে, ব্র্যাকেটে দেওয়া আছে অবজেক্ট ফর্ম অবস্থায়, অর্থাৎ বাইয়ের পরে যে অবজেক্টটা যেভাবে আছে সেইভাবেই বসাতে হবে, অর্থাৎ অবজেক্ট ফর্ম অবস্থায় বসাতে হবে। তারপর মূল ভার্ব অবজেক্ট, অর্থাৎ এইটুকু ঠিক আছে, সামনেরটুকু পরিবর্তন। তো এখানে লেট দেওয়া আছে এবং বাইয়ের পর অবজেক্ট আছে। বাইয়ের পর অবজেক্ট থাকলে ইউ ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে, যেহেতু ইউ না এটা, সুতরাং এই নিয়মটা ফলো করতে হবে। তো প্রথমেই বসাতে হবে লেট, তারপর যে অবজেক্টটা যেভাবে আছে এটা এখানে বসাতে হবে। তারপর মূল ভার্ব, মূল ভার্ব আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম, রাইট রিটেনের প্রেজেন্ট হচ্ছে রাইট। রাইট বানানটা ভুল হয়ে গিয়েছে, রাইট। তারপর হচ্ছে অবজেক্ট এ লেটার, সাবজেক্টের অবজেক্ট এ লেটার। আমি আবার বলছি, লেট শুরুতেই লেট, তারপর বাইয়ের পর ইউ ছাড়া অন্য যে অবজেক্ট সেটা বসাতে হবে, হিম বসালাম। তারপর মূল ভার্ব প্লাস অবজেক্ট, তো মূল ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট বলতে সাবজেক্টের অবজেক্ট এ লেটার হবে, আর মূল ভার্ব রিটেনের প্রেজেন্ট ফর্ম রাইট, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ফর্ম হয়। কমপ্লিট। এরপরের রুলস হচ্ছে অনেক সময় পেসিভ ভয়েস এর ক্ষেত্রে অবজেক্ট দেয়া থাকে না, সেক্ষেত্রে অর্থের সাথে মিল রেখে অবজেক্ট ধরে নিয়ে অবজেক্ট এর সাবজেক্ট দিতে হবে। অর্থাৎ অনেক সময় অবজেক্ট পেসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবজেক্ট বাক্যের সাথে অর্থের মিল রেখে অবজেক্ট ধরে নিতে হবে। যেমন হিজ ফিঙ্গার্স হ্যাভ বিন বার্নড, এখানে তার আঙ্গুল হ্যাভ বিন বার্নড পোড়ানো হয়েছে, কে কার দ্বারা পোড়ানো হয়েছে সেটা অবজেক্ট নেই, সুতরাং এখানে আমাদের অবজেক্ট ধরে নিতে হবে। অর্থাৎ তার আঙ্গুলগুলি পোড়ানো হয়েছে অবশ্যই কোনো ব্যক্তি, যেহেতু কোনো ব্যক্তি পুড়িয়েছে, সুতরাং সেরকম একজন ব্যক্তিকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। তো এখানে বাই যে ব্যক্তিটা হবে সেটা দেওয়ার কথা। তো এখানে আমরা দেখি সাহায্যকারী ভার্ব আছে, মূল ভার্বের পাশ ভিন আছে, তারপর মূল ভার্বের পাশ পার্টিসিপল আছে, সুতরাং এটা পেসিভ। তো এখানে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এখানে অবজেক্ট নেই, অবজেক্ট ধরে নিতে হবে। অর্থাৎ এই আঙ্গুলগুলি পুড়েছে, কে পুড়েছে, কোনো ব্যক্তি, ব্যক্তি হিসাবে মাই ইয়ঙ্গার সিস্টার সাবজেক্ট দিলাম। এখানে এটা থাকার কথা, সেটা মনে মনে নিয়ে আসলাম, এখানে মনে মনে ধরে মাই ইয়ঙ্গার সিস্টার সাবজেক্ট। তারপর সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, ইয়ঙ্গার সিস্টার সিঙ্গুলার নাউন, এই জন্য হ্যাজ বসালাম। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এটাই ঠিক থাকবে, কারণ আমরা নিয়মে জেনেছি বিন থাকলে বিন বাদ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক থাকবে। তারপর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, হিজ ফিঙ্গার্স কমপ্লিট। এরপর হচ্ছে হিজ ওয়াজ ইজ বিং রিপেয়ার্ড, এখানে ইজ, তারপর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা হচ্ছে পেসিভ। এখন আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন টেন্সে পড়েছে। ইজ সাহায্যকারী ভার্ব, আমরা জানি সাহায্যকারী ভার্ব এম ইজ আর থাকলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়তো প্রেজেন্ট সিম্পল। তো যেহেতু আইএনজি আছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা অ্যাক্টিভ করব প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট, এখানে সাবজেক্ট নাই। তো এখানে রিপেয়ার্ড অর্থাৎ মেরামত করেছে, কে করেছে, হিজ ওয়াজ, তার গড়িটি কে করেছে, অবশ্যই কোনো ব্যক্তি করেছে। তো এখানে ব্যক্তি যে কাউকে আমরা কল্পনা করতে পারি। তো এখানে আমরা একটা বালককে কল্পনা করলাম, অর্থাৎ দি বয়, এই অবজেক্টের সাবজেক্টটা আনলাম দি বয়। তারপরে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর দি বয়ের পরে বসবে ইজ, বসালাম ইজ। তারপর বিং বাদ যায় আমরা জানি, তারপর বিং বাদ গিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি। তো এখানে হবে রিপেয়ারিং, অর্থাৎ রিপেয়ারিং, এখানে ভুল করা হয়েছে, রিপেয়ারিং, আমি নিচে লিখে দিচ্ছি রিপেয়ারিং, তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট হিজ ওয়াজ, এটা কমপ্লিট। তারপর পরের সেন্টেন্সে চলে যাচ্ছি, দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন। তো এখানে দ্য গ্লাস সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হিসাবে আছে পেসিভ ফর্মে, এখানে অবজেক্ট নাই, সুতরাং এখানে আমরা আগে লক্ষ্য করি সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটা হচ্ছে পেসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আগে দেখতে হবে কোন টেন্স। সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ থাকলে আমরা জানি পাস্ট সিম্পল অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আইএনজি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি না থাকলে পাস্ট সিম্পল। সুতরাং এখানে আইএনজি নেই, সুতরাং এটা হচ্ছে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা গঠন অনুযায়ী করব। প্রথমে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব মূল ভার্ব অবজেক্ট, এখানে যেহেতু সাবজেক্ট নেই তো সাবজেক্ট কোনটা আনা যায়, এখানে ব্রোকেন অর্থাৎ ব্রেক ভাঙা, ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন,
কি ভাঙছে? গ্লাসটি। তো গ্লাসটি কোনো ব্যক্তি অথবা প্রাণী ভেঙেছে, এই ক্ষেত্রে অন্য কোনো বস্তু দিলে হবে না। সুতরাং এই সামঞ্জস্য রেখে সাবজেক্ট আনলাম আমরা এখানে সি, সাবজেক্টের অবজেক্ট আনলাম সি। তারপর সাহায্যকারী ভার্ব ওয়াজ, কিন্তু শর্ত হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে যদি মূল ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার বসবে না। তাহলে কি বসবে? যেহেতু এখানে নট আছে অবশ্যই সাহায্যকারী ভার্ব দিতে হবে। তো আমরা জানি সাহায্যকারী ভার্ব পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আগে করেছি ডিড, তারপর এই নট বসিয়ে দিলাম। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে ডিড আসছে মূল ভার্বে পাস্ট ফর্ম, পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে মূল ভার্বে পাস্ট ফর্ম হওয়ার কথা, কিন্তু প্রেজেন্ট ফর্ম হচ্ছে যেহেতু এখানে ডিডটা পাস্ট ফর্ম হয়ে গেছে। তারপর সাবজেক্টের অবজেক্ট দি গ্লাস, এটা কমপ্লিট। তারপর হচ্ছে ইজ দ্য পিকচার ড্রাউন কোয়েশ্চেন মার্ক। এখানে ছবিটি কোনো না কোনো ব্যক্তি দ্বারা আঁকা হয়েছে। তো কে এঁকেছে? যেহেতু সাবজেক্ট নাই তো আমরা সেটা সাবজেক্ট নিচে ধরে নিব, অথবা কোনো ব্যক্তি অবশ্যই এঁকেছে, কোনো প্রাণীও আঁকতে পারবে না অথবা কোনো বস্তু আঁকতে পারবে না। সো সামঞ্জস্য রেখে আমরা কোনো ব্যক্তিকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তো এখানে আমরা দেখি পেসিভ কিনা। সাহায্যকারী ভার্ব আছে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা পেসিভ। এখন কথা হচ্ছে আমরা অ্যাক্টিভ করব। টেন্স কোনটা সেটা দেখতে হবে। ইজ মানে এম ইজ আর, আমরা জানি এম ইজ আর থাকলে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এটা ইজ এবং আইএনজি নেই, আইএনজি না থাকলে আমরা জানি প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমরা এখন কাজ করব। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে অবজেক্ট দেওয়া নেই, সেই অবজেক্টটা আমরা বাক্যের সাথে সামঞ্জস্য রেখে নিয়ে আসবো অবজেক্টের সাবজেক্ট হিসেবে। তো এখানে আছে দ্য পিকচার, ছবিটি ড্রাউন আঁকা হয়েছে। কার দ্বারা আঁকা হয়েছে? অবশ্যই কোনো ব্যক্তি এঁকেছে, সুতরাং এখানে সাবজেক্ট আসবে যে কোনো একটা ব্যক্তি। তো আমরা একটা শিশু এঁকেছে, এই জন্য শিশুটা নিয়ে আসলাম, অর্থাৎ দি চাইল্ড সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ইজ, এম ইজ আর, এটি হচ্ছে সাহায্যকারী ভার্ব, কিন্তু শর্ত হচ্ছে যদি মূল ভার্ব না থাকে। যেহেতু এখানে মূল ভার্ব আছে সুতরাং এম ইজ আর হবে না, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই সাহায্যকারী ভার্ব লাগে। যেহেতু মূল ভার্ব থাকলে সাহায্যকারী ভার্ব এম ইজ আর আসবে না, সুতরাং আমরা আগে থেকেই জানি ডো ভার্ব আনতে হবে। তো এই ক্ষেত্রে কোনটা আসবে? ডো ভার্ব মানে হচ্ছে ডো ডাজ। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ডো অথবা ডাজ, এই দুইটা থেকে একটা আনতে হবে। এখন এখানে কোনটা আনবো? সিঙ্গুলার নাউন থাকলে আসবে ডাজ, এখানে ডাজ বসালাম। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ড্রাউনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র। তারপর সাবজেক্টের অবজেক্ট দ্য পিকচার, প্রশ্নবোধক চিহ্ন। এই তো কমপ্লিট। আশা করি তোমরা আমার এই ভয়েসের পেসিভ থেকে অ্যাক্টিভের পার্টটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এরপরে আর তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে পরামর্শ দিবে, এবং এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।